ওঠ দিদি ভাই, ওঠ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আমি জানি ও বদমাইশ, আমি জানি ও বদমাইশ, তবু ওকে অনেক বিষয় ছাড় দিয়েছে। কিন্তু স্কুল পালানো আর মাস্টারদের সঙ্গে রসিকতা করা এক জিনিস নয়। আজ আমি ওকে ছাড়বো না, পিঠের চামড়া তুলে দেবো, চামড়া। আমিও তবে সমান অপরাধী। ওকে আটকানো উচিত ছিল আমার। আমি আন্দাজ করতে পেরে ওকে আটকাতে পারিনি, আর তোমাকে বলিনি, কারণ তুমি ওকে মারবে তাই। তো হয় তোমার দাদু, তুমি ওকে মেরো নে গো। অপরাধ সবার যদি অপরাধ হয়, তাহলে আমিও অপরাধী। তুমি আমাকে মারো। তুই বুঝতে পেরেছিলি ওরা এসব করবে? ওরা কি করবে আমি এইটা বুঝতে পারিনি, কিন্তু ছাদে আমি বারুদের গন্ধ পেয়ে স্কুলের দিকে ছুটে গিয়েছিলুম। কিন্তু তখন দেখলুম টিফিনের সময় ওরা আটচালে বসে রসগোল্লা খেয়ে আবার স্কুলে চলে গেছে। দেখেছেন মাস্টারমশাই, আমি কিচ্ছু করিনি। আমি রসগোল্লা নিয়ে ওদের কাছে গেছিলাম ওদের কথা শুনতে। এত সাহস! হরিবাবু, আপনি শুধু আমার কান দুটো নয়, আজকে আমার চোখ দুটোও খুলে দিলেন। শঙ্কর, তুই আমার মুখ দর্শন করবি না। নবাব পুত্র আর তাহলে স্কুলে যেতে পারবে না। যাক, মা কালীর কৃপায় স্কুলের রাস্তায় পাঁচিল উঠলো। তবে আর যেন তোকে আমি স্কুলের আশেপাশেও না দেখতে পাই। আমি ভাবতেও পারছি না মুখুজ্জে বাবু, আপনার মতন মানুষের এমন নাতি থাকতে পারে। নাতিকে সামলান, নইলে কিন্তু আমি মোড়ল মাতব্বরদের ডেকে না বিচার বসাবো, আর তখন সবাই মিলে ওই শঙ্করের মাথা নেড়া করে ঘোল ঢেলে ছাড়বে। মাস্টারমশাই দয়া করে এইটা করবেন না, তাহলে ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে জীবনের মতো। আপনি তো দেখলেন আমি বিন্দুমাত্র প্রশ্রয় না দিয়ে ওকে কড়া হাতে শাসন করলাম। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি মাস্টারমশাই, এইটা করবেন না। এটা কি আমার অপমান কিছু কমবে? মাস্টারমশাই, আমি রসগোল্লা কিনেছিলাম, কিন্তু এটাই তো চেয়েছিলিস তুই, এটাই তো চেয়েছিলি। আর কি আজীবন মূর্খ থাকবি? এর ওর জমিতে মাটি কোপাবি, মোট বইবি।
জবাব যদি হয় তাহলে যে আমাদের দলে নেব সেটাও হবে না। চুপ! একটা ছেলেও মানুষ হলো না আমার, আর পরের ছেলেগুলোর জন্য তো পথে ঘাটে বেরোনোই যাবে না। ও মারে, এ আপনি কি কথা কইছেন বাবা? বাবা, আপনি তো দেখছি মুড়ি চিড়ে সব এক দলে করে সবাইকে এক দলে করে দিলেন। বাবা, আপনার মেজ ছেলে যে গোবরে পদ্ম ফুল সে কথা তো মুখেও আনছেন না। আচ্ছা বাবা, এই সংসারের জল তো আপনার মেজ ছেলেই টানে। আজকে হাড় মাস এক করে রক্ত জল করে সে সংসারের জন্য খেটে মরছে। কই তার কথা তো কইছেন না? সে না থাকলে এই সংসার চলতো? থামো, এটা সংসার নয়, সবাই সং। ভবিষ্যতে কেউ আমাকে ডাকবে না সংসারের কোনো ব্যাপারে। মাগো, এতদিন আমার থেকে মুখ তুলে চাইলে, এই না হলে আমার দুধের বাচ্চা, আমার বাবু সোনা। মায়ের কথা সে অমান্য করেনি, মাথা কাটিয়ে ঠিক একখানা বুদ্ধি সে বের করেছে। এমন বুদ্ধি যে কেউ ওকে বলতে পারবে না শঙ্কর এই স্কুলে যাও। দারুণ! বাবা বাবা ছোট, তোর ফুর্তি তো ধরছে না দেখছি। বলি এত ফুর্তি রাখবি কোথায়? একটা বালতি গামলা কুচি দেবো? এ কথা তো তোমরা বলবেই বাপু, আমার সুখ তো তোমাদের কোনো কালে সহ্য হয় না। ও মারে, আচ্ছা এই কি কথা কইলি তুই? আচ্ছা সারা জীবন তো আমি তোর পক্ষ নিয়ে কথা কইছি, বল বল কইনি? তা তো তুই বলবি মেজো, না হলে তোর পা টিপে দেবে কে? ও মারে, আচ্ছা ছোট তুই আমার কথা শোন। বলছি এটা তুই কি করলি ছোট? এই যে শঙ্করের নাক কেটে শুধু যাত্রাভঙ্গ করা হলো না? আরে বাবা, এতে কার ক্ষতি হলো? আচ্ছা তুই বল, আজ যদি শঙ্কর স্কুলে যেত, ভালো করে নেকা পড়া শিখতো, তাহলে কি হতো? 2-4 বছর পর ও একটা ভালো চাকরি বাকরি করে বেশ মোটা টাকা সংসারে দিতে পারতো। এখন তুই বল, এই চাষবাস করে মাটি কেটে মুটেগিরি করে ও কত টাকা রোজগার করতে পারবে? নাকি তোরা সবাই ঠিক করে ফেলেছিস একেবারে পাকাপাকি ভাবে আজীবনের জন্য গণেশের বাপের হোটেলে বসে খাবি? হ্যাঁ, আর তারপর তো সব শুদ্ধ মিলে আমার ধনার ঘরে এসে জুটবে। আমার ধনা যাত্রার নামই নায়ক কি না? ও বদি তোমার না সোসা আশারে গপ্প রাখো দেখি। আমাকে একটু ছোটর সাথে কথা কইতে দাও। মারে ছোট ছোট, এখন তুই এর একটা বিদ কর দেখি। তুই বল যে শঙ্কর তার বউকে নিয়ে কার ঘাড়ে চাপবে? দেখ, আজ নয় কাল তার ছেলে পুলে হবে, তখন কি হবে? তখন তো চিত্তের। নাকি শঙ্করও তার বাপের মতন সারাটা জীবন এর ঘাড়ে চেপে ওর ঘাড়ে চেপে এভাবেই চলবে? হ্যাঁ ছোট, এটা একদম ঠিক কথা বলেছে মেজো। এইবার তোকে একটা কিছু ভাবতেই হবে। এই দেখো বদ্দি মেজদি, তোমরা তখন থেকে দেখছি আমাকে দুষেই যাচ্ছ। হ্যাঁ, আর এই জন্যই তো আমি মাথা ঠান্ডা করে একটা উপায় বের করেছিলুম। কি উপায়? আমার সই বকুল ফুলের মেয়ের সাথে আমার বাবু সোনার বিয়ে দেব। তাতে কি হবে বলো তো? আরে বাবা, বকুল ফুলরা কত বড় লোক, বকুল ফুলদের কত টাকা পয়সা। আমার বাবু সোনাকে কোনো কাজ করতে হতো না, বাবু সোনা বসে বসে খেত। আর আমি তোমাদের তো বসে বসে খাতাম গো। কিন্তু তোমরা তো সাথই দিলে না, সাহায্যই করলে না। তার কি হবে? হলো না। এখন আমাকে দোষে কি হবে বাপু? আমার বাবু সোনার পিঠে আজকে অনেক মার পড়েছে। আমি একটু হলুদ বেটে বাবু সোনার পিঠে লাগিয়ে দিই। আমি চললাম হলুদ বাটতে। আই ছোট, ব্যাস হয়ে গেল। এখন হলুদ বেটে ছেলে সেবা হবে। সাথে একটু বিচুটি পাতাও বেটে নিস ছোট। তো ছেলের গায়ের বিচুটিতে যাতে মাথার বিচুটি বুদ্ধি একটু কমে। ও মারে,
গেল। চুপ থাকলে হাবুলের ওপর দিয়ে হাওয়া বয়ে যেত। হাবুলের ওপর দিয়ে হাওয়া বয়ে গেলে সেইটা ভালো হতো তো, কিন্তু আজ যে ঝড় আমাদের বাড়ির ওপর দিয়ে বয়ে গেল, সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে গেছে, সেই নিয়ে একবার হিসেব করেছো? ভেঙেছে তো আমার পিঠে লাঠি, তাতে কারোর তো কিছু ক্ষতি হয়নি। তুমি যদি অতই বুঝতে তাহলে তো হয়েই যেত। ভেঙেছে দাদুর মন। আজীবন মূর্খ থাকবি, এর ওর জমিতে মাটি কোপাবি, মোট বইবি। তুমি আর কি বুঝবে বলো? তুমি তো দাদুর অপমানকে নিজের অপমান বলে ভেবে নাওনি, কেবল শুধু মুখেই দাদু দাদু বলে বেড়াও। আজ যে দাদু কষ্ট পেল, তাতে কি তোমার কিছু এসে গেছে? বেশি ফটফট করিস না, দাদু আমার, আমি বুঝে নেব, তোকে বেশি ভাবতে হবে না। সেই তো, আমার ভেবে কি আর কাজ আছে বলো? তোমাকে তো আমি আর স্কুলেও পাঠাতে পারবো না। প্রাণের সুখে তোমার যা ইচ্ছা হয় তুমি এখন তাই করে নাও, তবে তোমার ইচ্ছেই রইল। নাও এবার পিঠের জামাটা ওঠাও দেখিনি। কেন, তুইও মারবি নাকি? তোর এত বড় সাহস! স্কুলে গেলে এইটুকু বুদ্ধি হতো। দাদু তোমায় যে এত মারলো, তাতে তোমার কতটা ব্যথা লেগেছে সেটা শুধু আমি বুঝতে পারছি। চন্দনের প্রলেপ লাগালে একটু ব্যথাটা কম হবে। ওসবের দরকার নেই। ছোটবেলায় এরকম মার আমি দাদুর কাছে প্রচুর বার খেয়েছি, ওসবে আমার কিছু হয় না। সে তো বুঝতেই পারছি যে তোমার কিছুই হয়নি, সব গা সওয়া হয়ে গেছে। যেদিন এই ব্যথা নিজের গায়ে না লেগে নিজের মানে লাগবে, সেদিন তুমি বুঝতে পারবে। এখন এসে দেখি বসো। আরে এসো। ঘুরে বসো। এত ব্যথা, এত অপমানের চেয়ে কি লেখাপড়া কঠিন? যে সুর আছে তোমার মনে, আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি। সুরে সুর মিলবে যবে এক তারে, বাজবে ধরার সকল কোনি, সকল কোনি। প্রাণের কথা, মনের কথা, তারের মাঝে বাজে গো। একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা। চোখে চোখে কথার সুর, মনে মনে ব্যথা, মনে মনে ব্যথা। এ ব্যথা বুঝবে কে গো, যার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে। তুই এখানে কি করছিস?
বলছিস? হ্যাঁ, তোকে বারণ করেছি না আমার ছেলের কাছে না আসতে, তবু এখানে চলে এসেছিস। ওট 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 বলছি। মুখ পুরি আমার ছেলের কাটা গায়ে নুনের ছিটে দিতে এসেছো। দেখি দেখি বাবু শোনো, দেখি দেখি, ইস কি সব বাজে বাজে জিনিস লাগিয়ে দিল। আমি কত কষ্ট করে হলুদ বেটে নিয়ে এলুম বাবু সোনার পিঠে লাগাবো বলে, আগে ভাগে এসে কি সব লাগাতে শুরু করেছে পোড়ার মুখে। এই তো বাবু সোনা, এই যে আমি হলুদ নিয়ে এসেছি তোর জন্য, দেখ এক্ষুনি সেরে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবি তুই। আই মেয়ে, তোকে বললাম না এখান থেকে যেতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা এখান থেকে, যা যা বলছি এখান থেকে। দাদু, ও দাদু, তুমি মন খারাপ করো না, আমি পড়াশোনা করে ঠিক চাকরি করব, ছোটদার মতো দুষ্টুমি করবোই না। তোর ছোটদা কোথায় রে? দেখেছিস তাকে? ওর খুব লেগেছে না? ছোটদা খুব রাগ করেছে, সেই জন্য আমি ছোটদার কাছে যাইনি। যদি আমি 2-4 টাকা দিয়ে দেয়, সদির দিকে দেখলাম ছোটদার করে চন্দন নিয়ে যাচ্ছে। দাদু, তুমি আমায় ক্ষমা করো, আমি ওকে স্কুলে পাঠাতে পারলুম না। দিদি ভাই, তোর মুখ চেয়ে আমি নিজে মাস্টারের কাছে ক্ষমা চাইলাম। গোটা গায়ের হার হয়ে গেল। দাদু, ছোটদা কোনোদিন আর স্কুলে যেতে পারবে না? আর কখনো অমুক হয়, আর মাস্টারই বা ক্ষমা করবে কেন? না, হাল ছেড়ে দিলে কিছুতেই হবে না। দাদু, তুমি আমাকে কিছু পয়সা দিতে পারবে? পয়সা দিবি কেন? তুই তো কখনো পয়সা চাস না। কিছু কিনবি? ফিতে টিতে কি? ও হরি, ও দাদু, তুমি তোমার নিজের নাম কেন নিচ্ছ? আরে বলিস না রে, কলকাতা থেকে একটা জিনিস আনলুম, ফিরে থেকেই বাড়িতে এমন ডামাডাল শুরু হয়েছে, তালে গোলে সব ভুলে গিয়েছিলাম রে। এই নে, শুধু দিদি, এই দেখ, এইতে এই একটাতে স্নো আর একটাতে ফিতে আছে। স্নোটা মেখে বেশ সেজে গুজে থাকবে, কেমন? হ্যাঁ মানে দাদু, এটা তোমার জন্য। দাদু, এটা তো টুপি। এই কলমটা এনেছিলাম শঙ্করের জন্য। এটা তো আর কোনোদিন কাজে লাগবে না। দাদু, আমি ওসবের জন্য পয়সা চাইছি নেকো, আমার একটা অন্য কাজ আছে, আমি বাজে খরচ করিনি। ওরে দিদি ভাই, তোর উপর আমার সেই ভরসা আছে, তোকে বলতেও হবে না কেন তুই নিচ্ছিস পয়সা। গয়সা, চলো তো, তোমাকে একটা কাজ করে দিতে হবে, চলো। আচ্ছা।
দিদি কি কাজ বলো তো? তুমি তারিণী মাস্টার মশাই বাড়ি চেনো? তাহলে কাল সকালবেলা আমায় নিয়ে যেও। এই গণেশচন্দ্র চেনে না এমন কোনো মাস্টার মশাই বাড়িই নেই। ও সে দিদি আমার কেমন লাগছে গো? এই টুপি এমন টুপি যে তুমি পরে দাঁড়িয়ে থাকলেও বোঝা যাবে না তুমি যাচ্ছো না আসছো।